শুভ সন্ধ্যা। দুঃখিত, একটু দেরি করে ফেললাম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। দুঃখিত, একটু দেরি করে ফেললাম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। দুঃখিত, একটু দেরি করে ফেললাম। শুভ সন্ধ্যা। আজকে মহাকাল কথন থেকে আবার কিছু কিছু অংশ একটু পড়ে শোনাবো। ভারতবর্ষের সভ্যতা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে কিভাবে সভ্যতার দীপশিখাগুলো জ্বালিয়েছিল। মহাকাল কিভাবে কথা বলে রেখেছেন তার শিষ্যদের কাছে, সেইখান থেকে। আর বহু আগে বহুবার বলেছি, মহাকালের পরিকল্পনা হচ্ছে এই ভারতবর্ষকে নতুন করে সৃষ্টি করা, এবং সেটা হবে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, তার জ্ঞান গরিমার সম্পদের উপর দাঁড়িয়ে, সঙ্গে আধুনিকতার আধুনিক জ্ঞান বিজ্ঞান যুক্ত হবে, এবং 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 আমাদের অতীত ইতিহাসের প্রতি শ্রদ্ধা তৈরি করার জন্য উনি বলে গেছেন আমাদের সভ্যতা কি ছিল এবং কীভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে সভ্যতার দীপশিখাগুলোকে জ্বালিয়েছিল। ওনার কথার মধ্য থেকেই আমি কিছু কিছু জায়গা পড়েছি, আরও কিছু অনেক আছে। আপনারা মহাকাল কথন ভলিউম 1, 2 আর ওই মহামানব আসে, এটা পড়লে বুঝতে পারেন আপনারা। আমি আজকে কয়েকটা অংশ পড়ে আমি একটু অ্যাপ্লাইড জায়গায় চলে যাব, যে এই ভারতবর্ষে, এই বাংলায় সনাতনীদের বিরুদ্ধে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন এত আক্রমণ। আগেও ছিল, ব্রিটিশ যুগেও ছিল, কংগ্রেস যুগেও ছিল, সিপিএমের সময়ও ছিল, আজকেও আছে। কেন? দেব মুখার্জি, জয় শ্রীরাম। আমি একটু পরে ওই অ্যাপ্লাইড জায়গাটায় চলে আসবো, উত্তর দেওয়ার চেষ্টা করব যে কেন এই অত্যাচার সমস্ত সনাতনীদের বিরুদ্ধে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এবং এই সিকুমাকু কঙ্গুদের কি কমন এজেন্ডা। আমি বলেছি এরা অ্যাপারেন্টলি বিভিন্ন পলিটিক্যাল পার্টি, কে টিএমসি, কে সিপিএম, কে কংগ্রেস, কে ডিএমকে, কে এসপি, কে বিএসপি, এরা হচ্ছে একই মনস্টারের, একই দানবের বিভিন্ন মুখ। আমি পড়ছি, কালকে যতটা পড়েছি আবার তারপরের একটু অংশ পড়ে শোনাচ্ছি। হিমালয় সম্পর্কে বর্তমানের লোকেরা হাজারবাগের এক ভাগও জানে না। ফিনিশিয়া, পেরিশিয়া, ইজিপ্টাস, পাইলস, ইলিয়াস, এসব সম্পর্কে প্রথম সোর্স হলো গ্রিসিয়ান মাইথোলজি। এগুলো সব ইন্ডিয়া থেকে আরব ওয়ার্ল্ড হয়ে বসফরাস প্রণালী পার হয়ে গ্রিস পর্যন্ত চলে গেছে। ইজিপ্টাস, দ্যাট ইজ ইজিপ্ট, 1918, 1920, 1922 ওয়েস্টার্ন আর্কিওলজিস্ট এবং সায়েন্টিস্টরা এসব জায়গা খুঁজে বেড়াত। হঠাৎ একটা ল্যান্ডস্লাইড হয়, ফিনিশিয়া একটা মস্ত বড় উঁচু জায়গা ধসে পড়ে যায়।
ইমারতের মতো দেখা যায়। আর্কিওলজিস্টরা এসে একটি পুরানো স্ট্রাকচার পান। স্ট্রাকচারটা খোলার পরে মৃতদেহ রাখার স্যাক্রোফেগাস পাওয়া যায়, সিল, হিন্দু সিল দেখা যায় সম্রাট অভিরাম। তখন লেখা ছিল কোনাচে। এই কোনাচে লেখার নাম ইউনিফর্ম লেটার। ইংরেজরা নাম দিল। তার নিচের মাটি ট্যাবলেট পুড়িয়ে তৈরি পাওয়া গেল এইরূপ 20টা সম্রাটের মৃতদেহ। অভিরাম ছিলেন 1300 বিসিতে নাগাদ অ্যাপ্রক্সিমেটলি। অনেক বাড়ি পাওয়া গেল, একটা বাড়িতে ট্যাবলেট পাওয়া গেল। ডেসিফার করে দেখা গেল ব্যবসায়ীরা ইন্দ্র, বরুণ প্রভৃতির কাছে প্রার্থনাপত্র পাঠাতেন। সেই ট্যাবলেটের সঙ্গে ট্যাবলেট বেরুলো A to Z, একটি লেটার একজন দেবতার সাংকেতিক রূপ। ছোট হাতের এ গণেশের সাংকেতিক রূপ, ছোট হাতের এ গণেশের সাংকেতিক রূপ। একজন দেবতা উপরে এবং ঠিক তার নিচে একটি লেটার। এসবই ওয়েস্টার্নরাদের বইয়ে আছে। বেইরুটে একটা নদী, বর্তমান এডনিস একটি দেবতার নাম ছিল। এডনিসের মন্দিরে লক্ষ লক্ষ তীর্থযাত্রী যায়। গ্রিসে অ্যাফ্রোডিট সোলেমান নাম দিয়েছিল অস্ত্ররূহ। ব্যাবিলনে ইস্ট, ফিনিশিয়া অস্ত্র, সিরিয়াতে অষ্টগৃহ, ভারতে অষ্টভুজা মা দুর্গা। ব্যাবিলনে ইস্ট, ফিনিশিয়ায় অস্ত্র, সিরিয়াতে অষ্টগৃহ, ভারতে অষ্টভুজা মা দুর্গা। এগুলি সম্পর্কে সব লিখিত প্রমাণ আছে। আর্কিওলজিক্যাল ফাইন্ডিংসের রিপোর্ট। পপটি গ্রিক, ল্যাটিনে প্যাপিরাসে। ফারাওদের মুকুটে কালসাপের ফোনা, তারা ছিলেন শৈব। ম্যাক্স মুলার, তিনি সনাতন হিন্দু ধর্মের গোড়া থেকে জানবার জন্য ওদেশে 30 বছর থাকাকালীন বেদ পড়েছিলেন। সারা জীবন রিসার্চ করেন। তিনি প্রমাণ করেন হিন্দু ধর্ম শুরু হয় নর্থ পোল থেকে। ঋগ্বেদ যে সকল গাছপালা ইত্যাদি ডেসক্রিপশনস আছে, সেসব গাছপালার ফসিল নর্থ পোলে পাওয়া গেছে। ম্যাক্স মুলার বললেন ঋগ্বেদের বয়স 12,000 বছর, কম নয়। তিলক বললেন 6,000 বছর। তিনি জেলে বসে লিখেছিলেন। বর্তমানে ওয়েস্টার্নরা বলছেন এর বয়স 1 লক্ষ বছরও হতে পারে। আমি আমার 3য় খণ্ড লেখার সময় আমি লিখেছিলাম যে জার্মান বেদিক স্কলাররা যারা দেরাদুনে এসে সেমিনার করেছে এবং একটা ইনস্টিটিউট তৈরি করে দিয়ে গেছে, ওরা বলেছে বেদের বয়স প্রায় 25 লক্ষ বছর। ওরা এটা বলে গেছে প্রায় 10 বছর আগে দেরাদুনে এসে, 25 লক্ষ বছর। অ্যাকচুয়ালি বেদ একটি, সমস্ত সূত্র, সংহিতা, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড একটা থাকার পরে 3 ভাগে ভাগ করে নেওয়া হয়। সায়েন্টিস্ট অ্যান্ড আর্কিওলজিস্ট প্রমাণ করেছেন গন্ডোয়ানা ল্যান্ড এরিয়া, আফ্রিকা, ইউরোপ, সাউথ আমেরিকার সব নিয়ে গন্ডোয়ানা ল্যান্ড ছিল। প্রলয় এবং মহাপ্রলয় মিলিয়ন অফ ইয়ার্স পূর্বে আর্থের কাঁপুনির ফলে ইন্ডিয়ান ওশেন, মেডিটারেনিয়ান এইসব হয়েছে। যে সকল জায়গা নরম ছিল সেদিক দেবে গিয়ে এখনকার ওশেন, হিমালয়ান রেঞ্জ, ইন্ডিয়ান ওশেন দিয়ে চলে গেছে। এবার সাবমেরিন দিয়ে প্রমাণ করা হলো সাগরের নিচে ইন্ডিয়ান ওশেন, আটলান্টিক এবং মেডিটেরিয়ানের তলায় বিরাট বিরাট অট্টালিকা পাওয়া গেছে। বৈজ্ঞানিকরা আশঙ্কা করছেন
যদি এরা জেগে যায় তাহলে প্রথমে যা ছিল তাই হবে। গ্রীসের মস্ত বড় দার্শনিক বৈজ্ঞানিক সিসেরো বলেছেন, দোজ হু হ্যাভ নো নলেজ হোয়াট হ্যাভ গান বিফোর দেম, দে উইল রিমেন চিলড্রেন ফর এভার। পুরানো আদিবাসী অনার্য শব্দ কিন্তু অনার্য কোনো রেস নয়, অনার্য হচ্ছে যারা নট এডুকেটেড বা লেস এডুকেটেড, মধ্যে গৌড় জাত ছিল। এরা সনাতন হিন্দু ধর্মের প্রচারের আগে ছিল। এর জন্য এই জাতির নামে এই ল্যান্ডের নাম হয় গন্ডোয়ানা ল্যান্ড। অভিষেক ভট্টাচার্য নমস্কার। ইন প্রিন্ট যে সমস্ত বই ওদেশে আছে সেগুলো এখানকার পণ্ডিতরা প্রচার করছেন না। আমাদের ইতিহাস পড়ানো হয় কোন কোন মুসলমানের কাছে, কোন কোন ইংরেজের হাতে আলেকজান্ডার থেকে ডালাউসি পর্যন্ত হিন্দুরা হেরেছে। তার সাল তারিখ দিয়ে বইতে আছে, সেইগুলোই আমরা মুখস্থ করছি। কিন্তু এটা কোথাও বলা হয় না যে চন্দ্রগুপ্তর হাতে কবে কোথায় সেলুকাস কিচকবধ হয়েছিল। এটাও লেখা নেই যে হিন্দুকুশ পর্যন্ত চন্দ্রগুপ্তের সাম্রাজ্য ছিল। মারাঠারা মাধব রায়ের নেতৃত্বে ইংরেজদের হারিয়ে যতটা হেরেছিল তার চেয়েও বেশি জয় করেছিল, একথা লেখা নেই। আলেকজান্ডারের সঙ্গে যারা এসেছিলেন, জাস্টিন, কুর্টিয়াস, এরিয়ান, প্লুটার্ক, ডিওডরাস, এদের বইগুলো এখনও ইউরোপে পাওয়া যায়। আমি ডিস্টিংক্টলি বলছি, বিলেতের একজন প্রফেসর হরিশচন্দ্র শেঠ ওয়াজ পুরুষ দ্য ভিক্টর অফ দি ব্যাটেল অফ ঝিলাম নামক একটি থিসিস 1938 সালে হিস্টোরিক্যাল কংগ্রেসে পড়েছিলেন। ন্যাশনাল আর্কাইভসে এদের লেখা বই আনলে মেন ফ্যাক্ট সব পাওয়া যাবে। বর্তমান এডিটররা যতই রংটা রাখ না কেন, দি ইথিওপিয়ান টেক্সট বাই EAW বাজে, এর মধ্যে একটা চ্যাপ্টার আছে, দি লাইফ অ্যান্ড এক্সপ্লয়েটস অফ আলেকজান্ডার। অনেক কিছু আছে, আমি পড়ছি না। 1911 সালে রাইটস ব্রাদার্স প্রথম এরোপ্লেন চালায়। এই বছরই ভাইসরয়ের সেক্রেটারিয়েটের একজন অফিসার, তিনি একটা হাতে লেখা চিঠি পাঠান। ভারতবর্ষে আগে 20-25টা এরোপ্লেনের ফুল ডায়াগ্রাম তিনি সেক্রেটারি অফ স্টেটস ভাইসরয়ের চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলেন। তিনি একজন বাঙালি। এখন জয়পুর মিউজিয়ামে আছে। সেসব কি মেটাল দিয়ে তৈরি? পাইলট কোন প্লেন কিরূপ হবে সব ডিটেলসে দিয়েছিলেন। সোশ্যালিজম, আমি কেটে কেটে পড়ে যাচ্ছি। সোশ্যালিজম সনাতন হিন্দু ধর্মের মতো সোশ্যালিজম একটাও নেই। হিন্দুর দশবিধ সংস্কার, পালা পার্বণ, বরকনেকে সবাই সব দিত। ওয়েস্টার্ন সোশিওলজিস্টরা এ শরীরে দুবার এখানকার পেপারে পড়েছি, গভর্নমেন্টের কাছে বলেছেন দি বেস্ট সোশ্যাল অর্ডার হুইচ প্রিভেলড অ্যান্ড নাও প্রিভেলিং ওয়াজ বেসড অন মনু। রাশিয়ার কথা বলছেন। ইট ইজ এ ককাস টু এক্সপ্লয়েট দ্য কমন ম্যান, যেটা রাশিয়া করছে। দোকানের সামনে কনজিউমাররা লাইন দিচ্ছে, কিন্তু জিনিস বেরোতে বেরোতে বিক্রি হয়ে যাচ্ছে, সবাই পাচ্ছে না। পার্টিম্যান অফিসারদের জন্য কোনো অভাব নেই। কমিউনিজমে এ সাজ সব সমান, অ্যাজ সাজ সব সমান। কমিউনিজমে অ্যাজ সাজ সব সমান। কমনারদের চুষে নেওয়া হলো কমিউনিজম। কমনারদের চুষে নেওয়া হলো কমিউনিজম। লেনিন সবচাইতে বেশি বিরোধিতা করেছিলেন ইসলামের, আনকম্প্রোমাইজ ফো অফ ইসলাম। রাশিয়া ম্যাচিওর হওয়ার দরুন ধীরে ধীরে রিল্যাক্স করে নিচ্ছে, পরীক্ষা করে দেখছে প্র্যাকটিকেবল কমিউনিজম নয়। চীন
হলো নতুন মুসলমান। চীন যদি রুশের অনুকরণ করে তবে পার্টি থাকছে না। যতদিন পর্যন্ত চোষা যায় সেজন্য রুশের বিরোধিতা করছে। দুজনেই উদ্দেশ্য সমস্ত দেশ আমার অধীনে কমিউনিজম হোক। কেউ কমিউনিজম থেকে লিবারেট করার কথা ভাবছে না। রুশ জমিয়ে নিয়েছে, চীন এখনও পারেনি। যাই হোক, এমনিতেই শেষ হয়ে যাবে, আর মাত্র কিছুদিন বাকি। কবর আগেই খোঁড়া হয়ে গেছে, শুধু ডেড ঘোস্টকে কেউ সন্দেহ করছে না। শুধু ডেড ঘোস্টকে কেউ সন্দেহ করছে না। যত প্রমাণ সহযোগিতার, মিত্রতার, শত্রুতার কোনো প্রমাণ নেই। পারস্যে একজনও নেই। যখন এরা পারস্যে ছিল এরা হিন্দুই ছিল। তাদের ধর্মের প্রতিষ্ঠাতা ব্যাসদেব। এরা অগ্নির উপাসক। ব্যাসদেবের আশ্রম ভারতে 6 জায়গায় আছে। ভারতবর্ষের একটা এলাকায় একটা তহসিল আছে, সেখানকার সমস্ত লোককে ব্যাসদেবের বংশধর বলে। আলমোড়ায় ব্যাস পরগনা, ব্যাস গুহা, ব্যাস গ্রাম, তিব্বত, সিরিয়া, তুর্কি, এশিয়া মাইনর, বসপরাসের কিনারে, বাল্টিক সির কিনারে ব্যাসদেবের আশ্রম আছে। এ মোটে 5300 থেকে 5400 বছর আগেকার কথা। তিব্বতী পালি এবং তিব্বতী ভাষায় ব্যাসের সমস্ত উপদেশ ও সূত্র লেখা আছে, আমি নিজে দেখেছি। বদ্রিকাশ্রমে তিনি ঋগ্বেদ থেকে ঋক আলাদা করেন। পুরাণে প্রসিদ্ধ নাম সনপ্রাপাস। তিব্বতে মঞ্জুশ্রী দেবী আমাদেরই দেবী। শাক্যমুনি কখনো বলেননি আমি হিন্দু নই বা আমি নতুন ধর্ম প্রতিষ্ঠা করছি। শুধু এই কথাই বলেছেন যে সাধারণ কথা আমি বলবো, যে সাধনার কথা আমি বলবো সে সাধনা যদি কেউ করেন তবে তিনি নির্বাণ লাভ করবেন। আদি বুদ্ধের 5টি ম্যানিফেস্টেশন পঞ্চধ্যানী বুদ্ধ বলে চালানো হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বললে আমি জড়িয়ে পড়ব। এ সম্বন্ধে বিস্তারিত বললে আমি জড়িয়ে পড়ব। আমি থামছি এবার। আমি আর মহাকাব্যকথন থেকে পড়ব না। আপনারা নিজেরা পড়ুন, নিজেরা বুঝুন, হৃদয়ঙ্গম করুন। আমি এবার চলে যাব কয়েকটা এতে। আমি এই যে মহাকালকে বুঝতে গেলে আমি বলেছি, হ্যাঁ, 2013-তে খড়গপুর আইআইটি থেকে একটা বই বেরিয়েছে, স্বস্তিকা, এক্সপ্লোরিং দ্য প্যাটার্ন অ্যান্ড ইডিওগ্রাম অফ স্বস্তিকা, দ্য ইউনিভার্সাল প্রিন্সিপাল অফ সাস্টেনেবিলিটি। বের করেছে দি সায়েন্স অ্যান্ড হেরিটেজ ইনিশিয়েটিভ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর। স্বস্তিকা চিহ্ন ভারতের সভ্যতার একটা বড় অবদান। স্বস্তিকা চিহ্ন, এই স্বস্তিকা চিহ্ন পরে আমি বোধহয় কয়েক বছর আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম, আমি পরে আলোচনা করব। এই স্বস্তিকা চিহ্ন ওটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষের সভ্যতা যেখানে যেখানে গিয়েছে স্বস্তিকা চিহ্ন মডিফাইড হয়েছে, বাট দি সেম স্বস্তিকা চিহ্ন, একদম এই চিহ্নটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, হ্যাঁ, স্বস্তিকা চিহ্ন বিভিন্ন প্রান্তে, হ্যাঁ, বিভিন্ন প্রান্তে, কোথায় নয়, কোথায় যায়নি। পলিনেশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, হিমালয়ের বিভিন্ন কিংডম, তিব্বত থেকে আরম্ভ করে নেপাল, ভুটান, সিকিম, সর্বত্র, all the kingdoms of the Himalayan region, Mesopotamia, Abyssinia, Alexandria, হ্যাঁ, আমেরিকা, কোথায় যায়নি এই স্বস্তিকা চিহ্ন এভলভ করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তার জন্ম
ভারতবর্ষের সভ্যতার মধ্যে। এবং এই যে ট্রেসিং দিস, এই যে স্বস্তিকা চিহ্নের অবস্থান এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, মেবি ইন এ মডিফাইড ফর্ম, এই চিহ্নগুলো ট্রেস করলে ভারতবর্ষের সভ্যতা কোথায় কোথায় গিয়েছে, সভ্যতার দীপশিখা জ্বালিয়েছে, একটা সুন্দর ম্যাপিং করা যায়। এগুলো বহু হাজার বছর, 10-12 বছর, হাজার বছরের ইতিহাস। যেমন বাংলার যে দেবদেবী, বিশেষ করে যেমন কালী, দুর্গা, কালী, এই যে মাতৃ উপাসনা। পৃথিবীর আদিতম সভ্যতা ভারতবর্ষ ছিল মাতৃ উপাসক, সমাজ ছিল মাতৃতান্ত্রিক। এই সভ্যতা, এই পৃথিবীর যে আদি, এই যত উপমহাদেশে যত শক্তিপীঠ আছে, এই শক্তিপীঠ সবগুলোই হচ্ছে মাতৃ উপাসনা, মাতৃশক্তির উপাসনা, কালীর উপাসনা। সর্বত্র যত শক্তিপীঠ, এখন প্রতি 50 না 53টা শক্তিপীঠ আছে, সবই হচ্ছে মাতৃশক্তির উপাসনা। আমাদের আদি সভ্যতা ছিল মাতৃশক্তির উপাসনা, মাতৃতান্ত্রিক। এই মাতৃতান্ত্রিক সভ্যতা পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সভ্যতা পৌঁছে যাওয়ার পরে কী হবে, ট্রানজিশন হলো পিতৃতান্ত্রিক সভ্যতা, প্যাট্রিয়ার্কিতে পৌঁছালো, ম্যাট্রিয়ার্কি থেকে প্যাট্রিয়ার্কি। সেটা আগে একটু আলোচনা করবো একদিন, এই এভলিউশনটা। যখন আবার বহু হাজার বছর পরে, যখন আমাদের ভারতবর্ষের লোকগুলোই বিভিন্ন প্রান্ত থেকে আবার দে রিট্রেস ব্যাক টু দেয়ার মাদারল্যান্ড, ভারতবর্ষ, রিটার্ন জার্নি। একটা ছিল ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া, বিভিন্ন প্রান্তে সভ্যতার সৃষ্টি করা, সেন্ট্রাল এশিয়া, ওয়েস্ট এশিয়া, নর্থ আফ্রিকা, মায়া, ইনকা, সর্বত্র, ওদিকে ফার ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সর্বত্র। এদের মধ্যে বিশেষ করে সেন্ট্রাল এশিয়া এবং ওয়েস্ট এশিয়া থেকে মানুষগুলো একটা বড় অংশ বিভিন্ন কারণে আবার দে কেম ব্যাক টু ভারতবর্ষ। এই যে রিভার্স জার্নি, এই রিভার্স জার্নিটাইকে এই ওয়েস্টার্নরা এটাকেই বলে এরিয়ান ইনভেশন। এদের ডিএনএ এবং অরিজিনাল যে ভারতবর্ষের মানুষের যে ডিএনএ, এই ম্যাচটা করে যাচ্ছে। এবং যে সভ্যতাটা নিয়ে গেছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এবং এই যে দেবদেবীর যে আইকন, এই দেবদেবীর আইকনগুলো হচ্ছে, যেমন এই যে আমাদের দুর্গা, এই দুর্গা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এই অষ্টভুজা, দশভুজা, এই দেবী আছেন, শক্তির দেবী, বিভিন্ন নামে, আপ টু গ্রিস, মেসোপটেমিয়া, সর্বত্রই আছেন এই দেবী আছেন। এবং এখানে শক্তির বাহন, এখানে দেবীর বাহন, দুর্গার বাহন হচ্ছে যেন অ্যানিম্যাল, সিংহ। এই সিংহ আপনারা এখানেও পাবেন। এই যে দেবীদের সঙ্গে, দেবদেবীদের সঙ্গে বাহন হিসেবে একটা পশু, এই যে কোএক্সিস্টেন্স, এই যে সিম্বায়োসিস, এই যে কোএক্সিস্টেন্স, কোথাও কোথাও ওই সভ্যতাগুলোতে এগুলো আবার সন্ধি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। একই সঙ্গে দেবী মূর্তির সঙ্গে এই পশু একই সঙ্গে হাইব্রিড হয়ে গেছে। এগুলো পরবর্তীকালের বিবর্তন, এগুলো পাওয়া যাবে নর্থ আফ্রিকাতে, ওয়েস্ট এশিয়াতে, সুমেরিয়ান সভ্যতা হাইব্রিড হয়ে গেছে। আবার অনেক জায়গাতে এই সেম, এই যে আইকনসগুলো, এই যে পশু পক্ষী এবং দেবী মূর্তিগুলো একটু মডিফাইড হয়ে এখনও রয়ে গেছে। অর্থাৎ এরা যে ভারতবর্ষের সভ্যতারই এখনও রেমনেন্টস রয়ে গেছে, এইগুলোকে ইঙ্গিত করে। যেমন একটু আগে বললাম স্বস্তিকা চিহ্ন, এরকম প্রচুর দেবী, ভারতবর্ষের দেব যারা পূজিত হয়েছে প্রথম যুগে, দেবী মূর্তিগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে, বিভিন্ন প্রান্তে। আপনি শুধু ওয়েস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া, নর্থ আফ্রিকা কেন, আপনি শুধু মায়া, ইনকা কেন, আপনি চলে যান একদম ফার ইস্ট এশিয়াতে, জাপানে, তার দেবদেবীগুলো অধিকাংশই হচ্ছে ভারতবর্ষের দেবদেবীদের মডিফাইড রূপ। আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমরা এই যে কেন বলছি আমাদের
মেটেরিয়াল গ্রাউন্ডটা কি, কেন বলছি রিজনিংটা কি। আপনি দেখুন পৃথিবীর যত সভ্যতা ছিল, আপনি একদম দেখুন, আপনি ঠিক আছে প্রশান্ত মহাসাগর থেকে আসুন, ওখানে জাপানের ওখানে দ্বীপের বিভিন্ন সভ্যতা, বিভিন্ন আইল্যান্ডসের সভ্যতা, ভারতবর্ষের সভ্যতা, আপনি আপনি ওদিকে ইরানের পারস্য সভ্যতা, পারসিক সভ্যতা, বিরাট ট্রাস্টিয়াস, আপনি মিশর সভ্যতা, রোমান সভ্যতা, সুমেরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, এবং দূরে সেই আমেরিকার, মধ্য আমেরিকার মায়া ইনকা সভ্যতা, সমস্ত সভ্যতাই কিন্তু পুতুল পুজো আছে। পুতুল পুজো, মূর্তি পুজো, সর্বত্রই মূর্তি পুজো, সর্বত্রই মূর্তি পুজো। এই মূর্তিগুলো হচ্ছে একটা কনসেপ্টের একদম ফর্ম, কনসেপ্টের সাকার, সাকার বা একটা শক্তির, প্রাকৃতিক শক্তির সাকার রূপ। শক্তিকে দেখা যায় না, তার সাকার রূপ। নিরাকারকে সাকার, কারণ নিরাকারকে আমরা পুজো করতে পারি না, নিরাকারকে আমরা কনসেপ্টের মধ্যে, আমরা কমন লোকেরা নিরাকারকে আমরা কনসেপ্টের মধ্যে আনতে পারি না, তাকে নিয়ে আমরা চর্চা করতে পারি না। সাকার হলেই তাকে নিয়ে আমরা চর্চা করতে পারি। এই যে মেথডোলজি, এটা ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছে, এবং শুধু ভারতবর্ষের সভ্যতা বাদ দিয়ে আর সব জায়গায় এই সভ্যতা, এই মূর্তি পূজাটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু মূল যে আদি ক্ষেত্র, মাদার ল্যান্ড, এই সভ্যতা, যে পুতুল পুজোর পৌত্তলিকতার যে দর্শনের যে আদি ক্ষেত্র ভারতবর্ষ, সেখানে কিন্তু সে বেঁচে আছে। একদম এত অত্যাচার সত্ত্বেও, 1000 বছরের ইসলামিক আক্রমণ, তারপরে ব্রিটিশের আক্রমণ 200 বছরের সত্ত্বেও ভারতবর্ষে সেই পৌত্তলিক সভ্যতা বেঁচে আছে। আর সর্বত্র এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে। তারা আছে মিউজিয়ামসে আছে। মায়া ইনকা সভ্যতার দেবদেবীরা এখন মিউজিয়ামে, আর পূজিত হয় না। ইজিপ্টের দেবদেবীরা আজ পূজিত হয় না, তাদের এই দেবদেবীরা আজকে মিউজিয়াম। আপনি সুমেরীয় সভ্যতা, গ্রিক রোমান সভ্যতার দেবদেবীরা মিউজিয়ামে, তারা আজকে পূজিত হয়। আমি একটা জিনিস বলছি, মানুষের চিন্তাধারা, বিজ্ঞান চিন্তায় আপনাকে যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংকে ফর্মে আনতে হবে। ফর্মে না এলে আপনি আমাদের মতো সাধারণ লোকের র্যাশনাল চিন্তা, মেথডিক্যাল চিন্তা আমরা করতে পারবো না। আমি একটা জিনিস বলেছিলাম, এই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা যত লেটার আছে, সব লেটাররাই একটা একটা পুতুল। ভাষা একটা পুতুল, অর্থাৎ পুতুলের সমষ্টি। এই যে প্রতিটা বিজ্ঞানের বই, যে কোনো ভাষায় পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে আমরা বিভিন্ন কনসেপ্টকে আমরা পুতুল দিয়ে প্রকাশ করি। আমরা স্কেচ, এই যে স্কেচ, যে পুতুল, আপনি অ্যাটম নিয়ে একটা বই লিখতে গেলে আর বিভিন্ন মডেল আপনাকে স্কেচ করতে হচ্ছে, সেই স্কেচ আপনি কোনোদিনই মাইক্রোস্কোপে দেখতে পাবেন না। বাট দ্যাট স্কেচ ইজ এসেন্সিয়াল ফর ইউর থিঙ্কিং অ্যান্ড ট্রান্সফার অফ ইউর থিঙ্কিং টু আদার্স। এটাই হচ্ছে আমাদের দর্শনের, মানবতার দর্শনের মূল কথা। আমরা সেই দর্শনটাকে এখনো ধরে রেখেছি। এবার আসছি আমি ওইখানটাতে, মাতৃপুজো। মাতৃপুজো দিয়ে শুরু হয়েছিল আমাদের সভ্যতা, মাতৃপুজো দিয়ে শুরু হয়েছিল। আমাদের যখন পূর্বপুরুষরা বিভিন্ন প্রান্তে চলে গেল, এখানে আমরা আদি ক্ষেত্রে ছিলাম মাতৃপূজক। যখন বেরিয়ে গেলাম ভারত ভূমি থেকে বিভিন্ন প্রান্তে, সেখানে পুরুষদের যে বাহুবলটার গুরুত্ব বোঝা গেল। কারণ বিদেশে, বিভূয়ে, সেখানে পুরুষের বাহুবল, শৌর্য, বীর্য সমাজ এবং সংসার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। মাতৃতান্ত্রিকতা থেকে আস্তে আস্তে পিতৃতান্ত্রিকতার দিকে, অর্থাৎ মায়ের গুরুত্ব থেকে আস্তে আস্তে পিতার গুরুত্ব আরোপিত হলো, সমাজ প্রতিষ্ঠিত হলো। মাতৃতান্ত্রিক সমাজ আস্তে আস্তে পিতৃতান্ত্রিক সমাজে কনভার্ট করে গেল। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তের সভ্যতাগুলো দেখবেন পিতৃতান্ত্রিক। ওরা ওদের মাতৃভূমিকে বলে, ওরা ফাদারল্যান্ডস বলে, ওটা ইউরোপ সবাই বলে ফাদারল্যান্ড। কিন্তু আমরা এখনো বহু হাজার বছর পরেও আমাদের ভারত ভূমিকে আমরা ফাদারল্যান্ড করি। আমাদের ভারতবর্ষে এখনো দেবতারা আছে, দেবীরা, এই দুর্গা, কালী, আদি, যেটা শক্তিপীঠে যেখানে তার প্রেজেন্টেশন, তাদেরকে অনেক বেশি শ্রদ্ধা করি বা ভয় করি আদি ক্ষেত্র। কারণ ভগবানজি, মহাকাল, এই একদম
যত দেবদেবীর প্রতি তার শ্রদ্ধা ভক্তি, সব থেকে শ্রদ্ধা ভক্তি তার এই দুর্গা কালী। দুর্গা কালীর কথা তিনি বহুবার বলেছেন, বহুবার। তার দুর্গা কালী তার হচ্ছে তার শক্তির উৎস। তিনি সেই দুর্গা কালীরই সন্তান এবং দুর্গা কালীর নির্দেশেই তারা যা কিছু কাজ করে। এবং ভারতবর্ষের সভ্যতার অরিজিন, তার অতীত ইতিহাস, তার গৌরব, তার জ্ঞান বিজ্ঞানকে পুনঃপ্রতিষ্ঠিত করে এবং দেখিয়ে দেওয়া আমাদের সভ্যতা কত সুন্দর ছিল। আধুনিকতা নিশ্চয়ই আনতে হবে, নতুন কিছু গবেষণা নিশ্চয়ই করতে হবে, সেটাকে ভুলে নয়। এই কথাগুলো বারে বারে উনি বলে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন। এবার আমি কিছু একটু কথা বলে এবার আসছি আমি একটা প্রশ্ন করে। কতক্ষণ হলো? হয়ে গেল প্রায় 30 মিনিটস হয়ে গেছে বোধহয়, না বেশিক্ষণ বলবো না। আচ্ছা, আমি কতগুলো প্রশ্ন করে আস্তে আস্তে উত্তর দিয়ে চলে যাবো, আপনারা নিজেরা আবার চিন্তা করবেন। আমার উদ্দেশ্য নট টু টিচ, নেভার, আই ডু নট লাইক টু বি এ টিচার, আই ডু নট বোস্ট টু বি এ টিচার। কিছু প্রশ্ন তুলে দেওয়া, যেমন আচ্ছা বলুন তো, পৃথিবীতে হিউম্যান বিংসের, এই যে আমরা তো হিউম্যান বিংস, আমরা অ্যানিম্যাল বেসিক্যালি, আমরা হিউম্যান বিংস, আমরা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, আমরা পৃথিবীতে কত বছর আছি? আমরা কত বছর আছি? আমি আস্তে আস্তে কতগুলো তথ্য দিয়ে দিই। ডারউইন তার এভলিউশন তত্ত্ব দেওয়ার সময় উনি কিন্তু নিজে কিছু বলে যাননি যে এই পৃথিবীতে এই হোমো স্যাপিয়েন্সরা কত বছর এসেছে। তার শিশু, যাদেরকে আমরা ডারউইনিয়ান্স বলি, তারা মোটামুটি হিসেব করেছিল যে অ্যাবাউট 50,000 ইয়ার্স। পরবর্তী নিউ ডারউইনিয়ান্স যাতে আমি দেখেছি, যেটা লেখার মধ্যে হয়তো কিছু ভুল বলছি আমি, 1 লক্ষ বছর, তার বেশি ওরা খুব কল্পনা করতে পারে। এবার দেখুন আরও কিছু তথ্য দিচ্ছি। বিজ্ঞানে যখন সার্চিং হয় তখন আইসোলেটেড ক্ষেত্র থেকে কিছু কিছু তথ্য ডকুমেন্টস চলে আসে, ফ্যাক্টস, ডকুমেন্টস, আর্কাইভাল মেটেরিয়ালস, ডিএনএ মেটেরিয়ালস চলে আসে, এগুলো সব চলে আসে আইসোলেটেড। সেগুলোকে কোরিলেট করা, কোলেট করা, মিসিং লিঙ্কসগুলোকে খুঁজে বের করাই হচ্ছে বিজ্ঞান চিন্তার মূল টার্গেট, উদ্দেশ্য। এটা একটা বললাম। যেমন কিন্তু এবার একটা জিনিস বলে রাখি, যেমন তো দেখুন তো নাসা কি বলছে। নাসা স্যাটেলাইট রিডিং করে সে একটা জিনিস বলেছে, রাম সেতু ইজ ম্যান মেড, নট নেচার মেড, ম্যান মেড। অ্যান্ড তার বয়স 17.5 লাখ ইয়ার্স। এটা আইসোলেটেড ফ্যাক্ট বলে দিলাম। তারা কিন্তু এই কথাটাকে তারা মডিফাই করছে না, দে আর স্টিকিং টু দ্যাট। রাম সেতু ইজ ম্যান মেড অ্যান্ড তার এজ হচ্ছে 17.5 lakhs। ক্লিয়ার? এবার আসছি আমি আর একটা তথ্যে আসছি। এই আজ থেকে বছর 20 আগে ইংল্যান্ডে মনিকা বলে একজন ইউরোপিয়ান লেডি, তার নেতৃত্বে মাল্টিসেন্ট্রিক স্টাডি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই হোমো স্যাপিয়েন্সরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে ছড়িয়ে পড়েছিল, তাদের ডিএনএ ট্রেসিং করে, ম্যাপিং করে যে তথ্যগুলো দিয়েছিল, যে তার কথা অনুযায়ী এই মুহূর্তে পৃথিবীতে যে ডোমিনেন্ট হিউম্যান বিংস হোমো স্যাপিয়েন্স, তাদের অরিজিন হয়েছিল 2 লক্ষ বছর আগে সাব সাহারান আফ্রিকাতে, আফ্রিকার সাহারা মরুভূমি তার দক্ষিণে 2 লক্ষ বছর আগে। তো সেখানে পপুলেশন যখন এক্সপ্লোশন হয়, তারা খাদ্যের সন্ধানে বা বিভিন্ন প্রয়োজনে দে ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ আফ্রিকা। সেখান থেকে স্টেপ বাই স্টেপ এশিয়া মাইনর হয়ে তারা অ্যারাউন্ড দ্য মেডিটেরিয়ান সি এবং টুয়ার্ডস দ্য ওয়েস্ট এশিয়া, টুয়ার্ডস সেন্ট্রাল ইউরোপ, সেন্ট্রাল এশিয়া, নর্থ ইউরোপ এবং আপ টু নর্থ পোল হয়ে ওরা নর্থ আমেরিকা, দেন সাউথ আমেরিকা ছড়িয়ে পড়ে। এদিকে ভারতবর্ষের দিকে ওরা কোস্ট বরাবর এসে আমাদের ওয়েস্টার্ন কোস্ট হয়ে ওরা ছড়িয়ে পড়ে ওরা আন্দামান, নিকোবর এবং অস্ট্রেলিয়া পর্যন্ত। এটা ওদের স্টাডি।
এই থিওরির নাম হচ্ছে আউট অফ আফ্রিকা, হিউম্যান অরিজিন আউট অফ আফ্রিকা। তাহলে এখানে হিসেব অনুযায়ী 2 লক্ষ বছর, এটা ডিএনএ স্টাডি, এটা একটা ফ্যাক্ট। কিন্তু এই ব্যাখ্যাটা আসছে না যে তারা এই বিচ্ছিন্ন দ্বীপ আন্দামান নিকোবর এবং অস্ট্রেলিয়াতে কী করে পৌঁছলো, এই ব্যাখ্যাটা পরে আসছে কীভাবে। এই যে মিসিং লিঙ্কটা, এটাই হচ্ছে র্যাশনাল থিঙ্কিংয়ের জায়গা, বিজ্ঞানের জায়গা। আর একটা জায়গা আসছে, কিছুদিন আগে, বছর 10 আগে, জার্মান বেদিক স্কলাররা, যারা ইউরোপের সব থেকে বেশি বেদ নিয়ে চিন্তা করে, আমরা ভারতবর্ষ কিন্তু বেদ নিয়ে চিন্তা করলে বলে অর্থোডক্স, সব ব্যাকডেটেড, সব মূর্খ। ওরা চিন্তা করে, ওরা ওখান থেকে তথ্য সংগ্রহ করে, জ্ঞান বিজ্ঞান খোঁজে। ওরা ভারতবর্ষে দেরাদুনে একটা ইনস্টিটিউট করে গেছে। এখানে সেমিনার করে বলার সময় বলে গেছে যে বেদের বয়স হচ্ছে, বেদে যে এজিং করেছে ওরা, আগে তো শ্রুতি ছিল, আগে কানে মুখের কথা আস্তে আস্তে প্রচারিত হলো, তার বয়স ওদের হিসেব করেছে অ্যাবাউট 23.5 লাখ ইয়ার্স, 23 লাখ ইয়ার্স, ওদের কথা। এবার দেখুন চিন্তা করে, তাহলে আরেকটা জিনিস দেখুন, আরো সব। এবার দেখুন তো হিমালয়ের বয়সটা কত। হিমালয়ের বয়সটা, এই পৃথিবীর তো একটা বয়স আছে, সায়েন্টিস্টরা মোটামুটি বলেছে যে হিমালয় এবং নর্থ ইন্ডিয়ার নর্থ পার্ট সেম অরিজিন, টেথিস সাগর থেকে উঠে আসা। সাউথ ইন্ডিয়ার সয়েলটা আলাদা, মোর ওল্ডার, বিন্ধ্য পর্বতমালা এবং সাউথ ইন্ডিয়ার সয়েলটা ওল্ডার। The Vindhyas is older than the Himalayas. North Indian soil is younger than the South Indian soil taken. That is the এই যে হিমালয়ের বয়স, হিমালয়ের 3টে রেঞ্জ, নর্থ, মিডল অ্যান্ড সাউথ। আমরা ভারতবর্ষ, নেপাল এবং 3টে, নেপাল, ভুটান, সিকিম, এগুলো বসে আছে আমরা সাউদার্ন স্লোপে। এই হিমালয়ের ওয়েস্টার্ন পার্টের বয়স হচ্ছে 15 কোটি বছর, 50। জিওলজি, জিওফিজিক্স, 15 কোটি বছর। ইস্টার্ন হিমালয়ের বয়স হচ্ছে অ্যাবাউট 5 কোটি বছর। তাহলে এই 15 কোটি আর 5 কোটি, পৃথিবী এই সময় কি এইখানে কোনো মানুষ ছিল না? প্রকৃতি, ভগবান, বিশ্ব যে সৃষ্টি করেছেন, তিনি কি এতই দুর্বল যে মানুষ সৃষ্টি হয়নি? এতদিন শুধু পশু পক্ষীরাই ছিল? সম্ভবত না। আবার দেখুন, আমরা বেজিং মানুষের সন্ধান পেয়েছি, যেমন হোমো স্যাপিয়েন্সটা পরবর্তীকালে এসে ওটা পৃথিবীকে ডোমিনেট করেছে। তারও আগে বেজিং মানুষ ছিল, তাদের ডিএনএর সন্ধান পাওয়া গেছে, ট্রেস পাওয়া গেছে। নিয়েন্ডারথাল, সেন্ট্রাল ইউরোপ, জার্মানিতে তাদের ডিএনএ পাওয়া গেছে। তারা এই মুহূর্তে পৃথিবীতে একদম মানুষ হিসেবে বেঁচে নেই, হারিয়ে গেছে, বাট তার ডিএনএ ট্রেস পাওয়া গেছে হিউম্যান বিংসের মধ্যে বা ফসিলসের মধ্যে পাওয়া গেছে, এটি পাওয়া গেছে। তাহলে একসময় শুধু পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে আফ্রিকার সাউথ পার্ট, দ্যাট ইজ সাব-সাহারান আফ্রিকা থেকে, এই ধারণা সম্ভবত ভুল। মানুষের অরিজিন মোস্ট লাইকলি মাল্টিসেন্ট্রিক। এবার বিভিন্ন সময় বিভিন্ন প্রলয় বা প্রাকৃতিক কারণে একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে, তার কিছু কিছু রেমনেন্টস রয়ে গেছে। অ্যান্ড আলটিমেটলি এই মুহূর্তে পৃথিবীকে ডোমিনেট করছে হোমো স্যাপিয়েন্স। আবার ওদের মধ্যেই সেই নিয়েন্ডারথাল বা পিকি মানুষের জিনগুলো মিক্সড হয়ে রয়ে গেছে, এটাই স্বাভাবিক। এবার বিভিন্ন এইগুলো আসে এক একটা সময়, এই যে আমরা বলি পৃথিবীতে একটা করে ক্যালামিটি আসে, এটাকে বলা হয় কি যেন, বিভিন্ন আমাদের বাইবেলেও আছে, কোরআনেও আছে, আমাদের শাস্ত্রেও আছে, প্রলয়। হ্যাঁ, প্রলয়। এই প্রলয়ের কথা আপনি সর্বত্র প্রলয়। এই প্রলয়টা কি? একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, সেটা ভয়ঙ্কর ভূমিকম্পে আর্থ ল্যান্ড ডিসরাপশন হতে পারে, বা কারণ একটা এই মুহূর্তে গত 50 ইয়ার্স ধরে একটা জিনিস, একটা থিওরি খুব এস্টাবলিশ, মুভিং কন্টিনেন্টসগুলো মুভ করছে, দুটো কন্টিনেন্ট একে অপরের কাছে আসছে,
আবার কেউ কেউ দূরে সরে যাচ্ছে, এই মুভিং কন্টিনেন্টস। আজকের পৃথিবীর যে আমরা এতগুলো মহাদেশ দেখছি, এইটা ছিল না। গন্ডোয়ানা আইল্যান্ড ডিসরাপশন হওয়ার আগে এইটা ছিল না। আবার বহু হাজার বছর পর দেখবো আমরা এই মহাদেশগুলো নতুন ওরিয়েন্টেশন। এই একটা দিক মনে রাখতে হবে। আরেকটা ফিজিক্যাল ফেনোমেনা, ম্যাসিভ ফিজিক্যাল ফেনোমেনা, যেটাকে বলে গ্লেসিয়াল পিরিয়ড, যেটাকে আইস এজ বলে। এই আইস এজ, হোয়াট ইজ আইস এজ? এভরি 25,000 ইয়ার্স গ্যাপে অ্যাভারেজ, এটা একদম জিওফিজিক্সের কথা, এটা এভরি 25,000 ইয়ার্সের গ্যাপ অ্যাভারেজ পৃথিবীতে আইস এজ আসে। আইস এজ, এই আইস এজের সময় পৃথিবীর পোলার রিজিয়নে মহাসাগরের জলগুলো বরফে কনভার্ট করে যায়। যখন বরফে কনভার্ট করে যায়, তাহলে পৃথিবীর এই কোস্টাল ল্যান্ডসগুলো ড্রাই হয়ে যাবে। কোস্ট বরাবর থাউজেন্ডস অফ মাইলস উইল বি এক্সপোজড অ্যান্ড উইল বি ড্রাই ল্যান্ডস অর কভার উইথ আইস, যেখানে মানুষ বসতি করতে পারে, হাঁটতে পারে। এরকম একটা আইস এজের সময় বলা হচ্ছে এই পৃথিবীতে লাস্ট যে আইস এজটা এসেছিল 16,000 বছর আগে, আর তার আগের যে আইস এজটা এসেছিল 40,000 বছর আগে। আমি 40,000 বছরটা অনেক দূরে হয়ে যাচ্ছে, আমি 16,000 এজে আসছি। কারণ এখনো পর্যন্ত গোটা পৃথিবীর যত এক্সকাভেশন হয়েছে আর্কিওলজিক্যাল, এর মধ্যে ধরুন মায়া ইনকা বলুন, ওদিকে গ্রিস বলুন, ওদিকে সুমেরি বলুন, ইজিপ্ট গ্রিস বলুন, সর্বত্র এদের এজগুলো অ্যারাউন্ড ওই 4 to 5,000 বিসি, সব বিসি। তাহলে এটা এই আইস এজের, এই ইন্টার আইস এজের মধ্যে পড়ছে, এটাকে মানে ইন্টার গ্লেসিয়াল ফেজ। যখন কুলিং হচ্ছে, তখন পোলার আইসগুলো যখন গলবে, যখন গরম আসবে, তখন আবার জলগুলো আবার উঁচু, আবার সাগরের সারফেসটা আবার উঁচু হবে, তখন এই কোস্টাল এরিয়া আবার ইনান্ডেটেড হয়ে যাবে, জলের তলায় চলে যাবে। যে কথাটা বলছে এখন পৃথিবীর বিজ্ঞানীরা, যে হয় পৃথিবী গরম হচ্ছে বিভিন্ন কারণে, এই গরম হলে পোলার আইস গললে গোটা ক্যালকাটা, সুন্দরবন, আমাদের ইস্টার্ন কোস্ট, আন্দামান নিকোবর, অসংখ্য আইল্যান্ডস সব জলের তলায় চলে যাবে। এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারগ্লেসিয়াল ফেজ। তাহলে একটা গ্লেসিয়াল ফেজে যখন এই যে বে অফ বেঙ্গলের এই যে বেসটা বরফ হয়ে গেছিলো অথবা ড্রাই হয়ে গেছিলো, এই সময় মানুষ এই ভারতের ল্যান্ড থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেতে পারে, সম্ভব আপ টু অস্ট্রেলিয়া, এটা সম্ভব না। এটা এর মধ্যেই আসছে, এই 16,000 বছরের মধ্যেই আসছে। এটা নিয়ে একটা ব্যাখ্যা সম্ভব গ্লেসিয়াল ফেজের মধ্যে। গ্লেসিয়াল ফেজটা হচ্ছে যখন একদম পিক পিরিয়ড, যখন পোলে আইস জমে যাচ্ছে, সমস্ত বেসগুলো, ওশেন্সগুলো অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে, কোস্টাল এরিয়াগুলো ড্রাই হয়ে যাচ্ছে, থাউজেন্ডস অফ মাইল এক্সপোজড হয়ে যাচ্ছে, সেই সময়টা। আবার ইন্টারগ্লেসিয়াল ফেজে আবার জল চলে আসছে, পোলার আইস মেল্ট করে যাচ্ছে, এই জায়গাটা। এবার একটা তত্ত্ব আসছে, তত্ত্ব দিয়ে পরে আলোচনা করব, যেটা মহাকালের কথার সঙ্গে মিলছে। একটা জায়গায় বলছেন না যে তোমরা বাংলাকে কতটুকু চেনো, তোমাদের মাথায় বাংলা কতটুকু। তোমাদের বাংলা আসলে হলো ওদিকে যে গঙ্গা নামছে, গঙ্গা আসছে কোনখান থেকে? একদম মানস সরোবর থেকে। বারে বারে বলছেন গঙ্গোত্রী থেকে নয়, তারও আগে থেকে, একদম মানস সরোবর থেকে। কারণ প্রথম পার্টটা হচ্ছে পাহাড়ের তলায়, তোমরা গঙ্গোত্রী দেখতে পাচ্ছ। আর এদিকে একদম গঙ্গার দুদিকের যে সভ্যতা, যে মানব বসতি, ওদিকে ব্রহ্মপুত্র যে মানস সরোবর থেকে বেরোচ্ছে, তুমি তিব্বতের উপর দিয়ে হরাইজন্টালি টুয়ার্ডস দ্য ইস্ট, তারপর অরুণাচলে প্রবেশ করছে, সিলুপিং করছে, তারপরে ঢুকছে আসামে, তারপরে ইস্ট বেঙ্গলে নেমে যাচ্ছে। এই যে ওদিকে ব্রহ্মপুত্র, ওখানে তিব্বতে ওর নাম হচ্ছে কি ইয়াংশু, বোধ হয় ইয়াংশু নাম, এই নদী। এই যে এই দুটো নদীর মধ্যেকার সমস্ত ভূমিটাই হচ্ছে তোমার বাংলা। এই বাংলাই হচ্ছে সভ্যতার আদি ক্ষেত্র।
এই আদিক্ষেত্র, এই আদিক্ষেত্র ওই সময় আদিক্ষেত্র থেকেই, হ্যাঁ, এখানে আফ্রিকা থেকে লোক এসেছে। আফ্রিকা, এই হোমোসেপিয়েন্সদের যদি প্রথম অরিজিন হয়, ইনিশিয়াল মাদার, প্রাইম মাদার, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মাদার। এখানে সভ্যতার সৃষ্টি হয়েছে, ভাষা বিজ্ঞান সৃষ্টি হয়েছে। এই সভ্যতা নিয়ে এই বাংলা থেকে একদম একদম মানস সরোবর, কৈলাস হয়ে এই আমাদের আদিম পুরুষরাই গোটা সেন্ট্রাল এশিয়া, ইউরোপ, ওখানে মেসোপটেমিয়া, ইজিপ্ট পর্যন্ত ছড়িয়ে গেছে। আবার পরবর্তীকালে এখান থেকে ছড়িয়ে গেছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ ফার ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। এ হচ্ছে ভগবানজির কথা। এই বাঙালিদের দেবীদের চিহ্ন তুমি পৃথিবীর অনেক জায়গায় পাবে, এখনো আছে। তাদের কথা বলার টান বাঙালির মতো, বাঙালির মতো। এটা মহাকালের কথা, এবং এই মহাকালের কথাগুলো আমি আধুনিক কালের অনেক গবেষকদের লেখার মধ্যে, গবেষণার মধ্যে দেখতে পাচ্ছি। শুধু ভারতীয় গবেষক নয়, ওয়েস্টার্ন স্কলাররা এই জিনিস লিখছে, এই জিনিস লিখে গেছে। সেই উইলিয়াম জোনসের সময় যখন ক্যালকাটা এসে তৈরি হয়েছে, কিন্তু সেই কথাগুলো ইংরেজরা ভারতবর্ষের প্রচার হতে দেয়নি। পরবর্তীকালেও এদেশের এই যে সরকারগুলো এসছে, এই শিকুমা কঙ্গোগুলো এই সত্যকে প্রচারে ভয় পায়, ভীষণ ভয় পায়। কারণ শিকুমাকু কঙ্গোগুলো হচ্ছে ব্রিটিশ বা ফরেন এজেন্টদের দালাল, ফরেন ফোর্সের দালাল। এরা কেউই চায় না ভারতবর্ষের মানুষ তার সভ্যতার আসল কথাটা জেনে যাক। সেই জন্যে এইখানকার এই যে তৃণমূল, এখন যে বাংলার যারা সনাতনীরা, সে ভারত সেবাশ্রম সংঘই হোক, রামকৃষ্ণ মিশন হোক বা ইস্কন হোক, তাদের বিরুদ্ধে এত রাগ। এরা ওই বিদেশি শক্তির, ওই ইসলামিক শক্তি আর ওই খ্রিস্টিয়ান শক্তি, যারা ভারতবর্ষের একটা অংশকে খ্রিস্টিয়ান করতে চায়, একটা অংশকে ইসলামাইজ করতে চায়, তাদের দালাল। তারা সনাতন ভারতবর্ষকে ধ্বংস করতে চায়, বাঙালিকে শেষ করতে চায়। বাংলাই হচ্ছে সভ্যতার আদিক্ষেত্র। বৃহত্তর দিক থেকে ভারতবর্ষই হচ্ছে পৃথিবীর আজকের সমস্ত সভ্যতার আদিক্ষেত্র। ইজিপ্টের যে পিরামিডগুলো তৈরি করেছে, এটা শুধু মহাকালের কথা নয়, বাঙালি ইঞ্জিনিয়াররা তৈরি করেছে। মহাকাল বলছেন তোমাদের বাঙালি ইঞ্জিনিয়াররা তৈরি করে দিয়ে এসছে ইজিপ্টের পিরামিড। এটা শুধু ওনার কথা নয়, ওয়েস্টার্ন স্কলাররা বলে দিয়ে গেছে ইজিপ্টের এই পিরামিড রাতারাতি হয়নি। তা যদি হতো তাহলে ইজিপ্টের পিরামিডের আগে, কারণ ইজিপ্টের পিরামিডগুলো হচ্ছে ইজিপশিয়ান সভ্যতার প্রথম যুগের সৃষ্টি। তো প্রথম যুগেই এত বড় বড় স্ট্রাকচার তৈরি হলো কি করে? তার আগে তো ছোটো সভ্যতা থেকে তারা তো হাত পাকাবে, তা না করে হঠাৎ প্রথম সভ্যতাতে যতগুলো বড় পিরামিড সবই হচ্ছে ইজিপশিয়ান সভ্যতার প্রথম যুগ। তা কি করে হলো? প্রথমে তো ছোটো ছোটো পিরামিড তৈরি হয়, তারপরে তো বড় বড় পিরামিড তৈরি হয়। এরা সবাই ছিল ওখানকার বহিরাগত। মহাকাল বলছেন এরা সবাই তোমাদের বাংলার। এই যে জিনিসগুলো, এই যে কথাগুলো বলছে, এগুলো সম্বন্ধে আমি একটা জিনিস বহু আগে বলেছিলাম। এই যে গান্ধী ভারতবর্ষের অগ্নিযুগের সময় অগ্নিযুগে বিপ্লবীদের মনের মধ্যে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির যে প্রভাবটা ইংরেজরা খুব ভালো করে দেখেছিল এবং রেকর্ড করেছিল, ভয় পেয়েছিল। সেজন্যই পরবর্তীকালে ব্রিটিশের প্রয়োজন ছিল গান্ধীর মতো একটা ভণ্ডকে সাধু বেশে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করা, যাতে স্বামীজির ইফেক্টটাকে নিউট্রালাইজ করা যায়। তারও পরবর্তীকালে সুভাষচন্দ্রের ইফেক্টটাকে ধ্বংস করার জন্য নেহেরুকে তোলা হয়েছিল, ধ্বংস করার জন্য। আর এই সমস্ত শিকুমাকু কঙ্গ, সমস্ত পলিটিক্যাল ফোর্সগুলো সবার এক সুর, এক মনের কথা, তাদের এক ডিএনএ। ভারতবর্ষের সনাতন আদর্শকে, সনাতন জ্ঞান গরিমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, ধ্বংস করো, খুন করো।
প্রতিবাদ করার প্রয়োজন আছে, একদম প্রতিবাদ হতে হবে। এই প্রতিবাদ না করলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। আমি এই বলে আজ শেষ করি। হয়ে গেছে প্রায় 50 মিনিটস। আমি পরে একদিন বসবো। সুকান্তবাবু, গুড ইভিনিং স্যার, আই এম হাইলি এনরিচড উইথ দিস টক। অভিজিৎ ভট্টাচার্যি, জয় শ্রীরাম, শুভরাত্রি। শুভরাত্রি। আমি পরে একদিন কিছু কোশ্চেন থাকলে দিয়ে রাখবেন, আমি পরে আবার কথা বলবো কিছু। কালকে কি সময় পাবো? কালকে বোধহয় সময় পাবো, কালকে সময় পাবো, আবার 5 দিন সময় পাবো না। হ্যাঁ, কালকে আমি বসবো একটু। শুভরাত্রি।